হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট, এইসি ইংলিশ যারা নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা। তো এখন আমি আলোচনা করতে চলেছি ইনটিউশনস অ্যান্ড জিনিয়াস। তো এই ইনটিউশনস অ্যান্ড জিনিয়াস লিখেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এটা একটা প্রবন্ধ। তো চলো আজকে এটা দুটো পার্টে আমি পড়াবো। তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু। তো চলো শুরু করি। দেখো, প্রবন্ধটা পড়ার আগে অর্থাৎ ইনটিউশন অ্যান্ড জিনিয়াস এই প্রবন্ধটি পড়ার আগে একটু লেখক পরিচিতি অল্প করে আমরা জেনে নিই। অর্থাৎ ওনার জন্ম মৃত্যু এবং তিনি প্রথম আম, হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন 1962 সাল পর্যন্ত ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এবং 1962-র পরে 1962 থেকে 1967 পর্যন্ত তিনি ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি। এছাড়া তিনি শিক্ষাক্ষেত্রে বলো, মানে দার্শনিক ক্ষেত্রে বলো, তার অগাধ পাণ্ডিত্য ছিল। আর তিনি তামিলনাড়ুর এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন জুড়ে তিনি বৃত্তি আর কি পেতেন, এবং যেটা তাকে শিক্ষাক্ষেত্রে অনেকটাই সাহায্য করত। এছাড়া তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি আর কি কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, একাধিক বিশ্ববিদ্যালয়ে দর্শন, নৈতিক, মানসিক আর কি বিভাগ, মানে বিজ্ঞান আর কি তিনি পড়াতেন। আর তিনি 1931 সালে তিনি ব্রিটিশদের থেকে পেয়েছিলেন আর কি, ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, যা একটি বিরল এবং সম্মানজনক এক উপাধি। আর তিনি অন্ধ বিশ্ববিদ্যালয় আর হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাহলে বলতে পারো যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন অসামান্য দার্শনিক, শিক্ষাবিদ, রাষ্ট্রনায়ক। তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও নিজের মেধা অধ্যবসায়ের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হন। শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য এবং তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তো এবার টেক্সটটা দেখো কি বলছে, আমরা টেক্সটটা পড়াতে যাচ্ছি। প্রথমে দেখো, প্রথমে একদম দ্য রুটস, দেখো, the roots of all great thinking and noble living lie deep in life itself and not in the dry light of mere reasoning. অর্থাৎ সমস্ত মহান চিন্তা, মহৎ জীবনের মূল শিকড় জীবনের গভীরে গভীরে নিহিত, শুধুমাত্র আম, শুষ্ক যুক্তির আলোকে নয়। মানে মানে মানুষের মহান চিন্তা, মানুষের মহান জীবনী প্রেরণা কেবল যুক্তির দ্বারা নয়, বরং জীবনের অভিজ্ঞতা, অনুভব এবং গভীর উপলব্ধির মধ্যেই কিন্তু নিহিত। Then all creative work in science and philosophy, in art and life is inspired by intuitive experience. অর্থাৎ বিজ্ঞান দর্শনে, ঠিক আছে, অল ক্রিয়েটিভ ওয়ার্ক অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে বলো, দর্শনের ক্ষেত্রে বলো, বা শিল্পর ক্ষেত্রে, জীবন সমস্ত সৃজনশীল কাজই অন্তর্জ্ঞান ভিত্তিক অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত হয়। এই যে এখানে দিয়েছে না, ইনটুইটিভ এক্সপিরিয়েন্স মানে অন্তর্জ্ঞান ভিত্তিক একটা অভিজ্ঞতা। অর্থাৎ মানে সত্যিকার সৃষ্টিশীলতা কেবল যুক্তির উপর নির্ভর করে না, বরং গভীর অনুভব এবং অন্তর্জ্ঞান এবং আত্মিক উপলব্ধি থেকেই কিন্তু মানে তৈরি হয়। দেন while we all possess intuitive perception and exercise it to some extent, in exceptional minds it is well developed. অর্থাৎ কি বলছে, যদিও আমাদের সবার মধ্যে অন্তর্জ্ঞানে উপলব্ধি থাকে এবং আমরা তা কিছুটা ব্যবহার করি, কিন্তু অসাধারণ মনের মানুষের মধ্যে এটা খুব ভালোভাবে বিকশিত হয়। মানে যারা অসাধারণ মানুষ, ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু ওয়েল ডেভেলপড হয়, মানে খুব ভালোভাবে বিকশিত হয়। মানে বলছে এখানে কি বললো পুরো ব্যাপারটা, অর্থাৎ আমরা আমরা সকলেই কিছু না কিছু আমাদের অন্তর্জ্ঞান থাকে আর কি, রাখি, কিন্তু যাদের মেধা অসাধারণ তাদের অন্তর্জ্ঞান অনেক বেশি তীক্ষ্ণ এবং পরিণত হয়। নেক্সট দেখো না, ইনটিউটিভ লাইফ স্পিরিচুয়াল উইজডম and its highest is a type of achievement which belongs only to the highest range of mental life. অর্থাৎ অন্তর্জ্ঞান ভিত্তিক জীবন আর স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের সর্বোচ্চ স্তর এমন এক প্রাপ্তি যে কেবল আহ, মানসিক জীবনের সর্বোচ্চ স্তরের মানুষের মধ্যেই দেখা যায়। তার মানে কি বললো যে
এই ধরনের অন্তর্দৃষ্টি বা আধ্যাত্মিক উপলব্ধি সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না। এটা মনের সেই স্তরের ফল কেবল যারা জ্ঞানী মানে গম্ভীর চিন্তাবিদদের মধ্যেই কিন্তু এটা গড়ে ওঠে। নেক্সট দেখো, না দ্য গ্রেট, দেখো দ্য গ্রেট সায়েন্টিফিক, তো এর সাথে পরের লাইনটা আছে কানেকশন, বলছি দেখো। দেখো, discoveries are due to the inventive genius of the creative thinkers and not the plodding process of the intellect। মানে আবিষ্কার সমূহ, অর্থাৎ বিখ্যাত যে আবিষ্কার সমূহ, মহান যে আবিষ্কার সমূহ, সৃষ্টিশীল চিন্তাবিদদের উদ্ভাবনী প্রতিভার আর কি ফল। নিছক সেটা মেধার এবং ধীর, অর্থাৎ ধীর যে প্রক্রিয়া, অর্থাৎ প্লডিং প্রসেস, ধীর প্রক্রিয়া, তো ধীর এবং মানে পরিসাধ্য, মানে পরিশ্রম সাধ্য আর কি প্রক্রিয়া কিন্তু নয়। তো এটা মানে কি বললাম যে বড় আবিষ্কার, অর্থাৎ বড় আবিষ্কার কেবল কঠিন পরিশ্রম বা বুদ্ধির ব্যবহার থেকে হয় না, বরং যারা সৃষ্টিশীল, যারা উদ্ভাবনী চিন্তা করেন তাদের হাত ধরেই কিন্তু আসে। The latter might give us more precise measurement, more detailed demonstrations of well-established theories, but they cannot be themselves yield the great discoveries which have made science so wonderful। মানে যে মেধার যে ধীর প্রক্রিয়া আমাদেরকে আরো নির্ভুল পরিমাপ বা বিশদ প্রমাণ দিতে পারে, তবে তারা একা কখনোই সেই মহান আবিষ্কার এনে দিতে পারে না যা বিজ্ঞানকে এত বিস্ময়কর, ওয়ান্ডারফুল, মানে বিস্ময়কর করে তুলেছে। ক্রিয়েটিভ ওয়ার্ক ইজ নট ব্লাইন্ড ইমিটেশনস অর মেকানিক্যাল রিপিটিশন। মানে ক্রিয়েটিভ ওয়ার্ক যে কোনো রকম যে ক্রিয়েটিভ বলতে কি, কোনো রকম সৃষ্টিশীল যে কাজ, সেই ক্রিয়েটিভ ওয়ার্ক আর ব্লাইন্ড ইমিটেশন মানে কি, অন্ধ অনুকরণ। তো সৃষ্টিশীল কাজ মানে অন্ধ অনুকরণ বা যান্ত্রিক পুনরাবৃত্তি নয়। ইট ইজ সিনথেটিক ইনসাইট হুইচ অ্যাডভান্সেস বাই লিভস। অর্থাৎ এটা কি করে না, একটা সংশ্লেষণধর্মী অন্তর্দৃষ্টি যা হঠাৎ কোনো বড় কিছু অগ্রগতি ঘটায়। বুঝেছো? অর্থাৎ সৃষ্টিশীল কাজ ধাপে ধাপে চলে না, বরং হঠাৎ করেই একটা নতুন ধারণা বা প্রগতি, মানে কোনো উন্নতি কিছু একটা তৈরি করে, এনে দেয়। নিউ ট্রুথ অলটুগেদার unknown, startling in its strangeness, comes into being suddenly and spontaneously, winning to the intense and controlling idea। কি বললাম? কন্ট্রোলিং আইডিয়া মানে কি? বলছে আর সম্পূর্ণ অজানা এবং আশ্চর্যজনক নতুন সত্য কি করে না, হঠাৎ করে এবং স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেয় একটি গভীর এবং নিয়ন্ত্রণকারী চিন্তার কারণে। ঠিক আছে, গভীর কন্ট্রোলিং আইডিয়া মানে নিয়ন্ত্রণকারী চিন্তার কারণে। ওয়েলথ অফ আনকোঅর্ডিনেট ডিটেলস কি বললাম, ফলস into proper order and become a perfect whole। মানে অসংগঠিত অনেক বিপদ তথ্য হঠাৎ আর কি সঠিক ক্রমে এসে একটা পূর্ণাঙ্গ রূপ আর কি তৈরি করে। মানে বলছে কি, যেসব তথ্য আগে অসংগঠিত ছিল, সেগুলো কি হয়, একটি অন্তর্জ্ঞানের আলোয় গঠিত হয়ে যায়, সম্পূর্ণ জ্ঞানে পরিণত হয়, মানে অন্তর্জ্ঞানের পরিপ্রেক্ষিতে সেটা বিকামস আ পারফেক্ট হোল। ঠিক আছে। জিনিয়াস ইজ এক্সট্রিম সেন্সিবিলিটি টু ট্রুথ। মানে প্রতিভা, মানে জিনিয়াস মানে প্রতিভা, মানে সত্যের প্রতি তীব্র একটা অনুভূতিশীলতা। সেন্সিবিলিটি টু ট্রুথ কিসের প্রতি না, সত্যের প্রতি একটা তীব্র অনুভূতিশীলতা, মানে যার মধ্যে সত্যকে গভীরভাবে উপলব্ধি করার ক্ষমতা আছে, সেই হচ্ছে প্রকৃত প্রতিভাবান, এটাই বলছে। সায়েন্টিফিক ডিসকভারি ইজ মোর লাইক আর্টিস্টিক ক্রিয়েশনস ইন ইটস রিচিং আউট আফটার নিউ ট্রুথ। মানে বৈজ্ঞানিক আবিষ্কার নতুন সত্যের সন্ধানে অনেকটাই শিল্প সৃষ্টির মতন। মানে কি, যে সায়েন্টিফিক ডিসকভারি বলতে কি না, সায়েন্টিফিক ডিসকভারি বলতে বোঝাচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার, অ্যান্ড আর্টিস্টিক ক্রিয়েশন মানে একটা শিল্প সৃষ্টি। তো বলছে বিজ্ঞান আর শিল্পের মধ্যে অনেক মিল আছে, দুটোই নতুন কিছু জন্ম দেয়, অন্তর্জ্ঞান আর অনুভব থেকে দেয় এটা। দেন কি বলছে দেখো না, টেন্ডাল says কি বলেছে, says of Faraday's electromagnetic speculations amid much that is entangled and drug, we have flashes of wondrous insight which appear less the product of reasoning than of revelations। মানে টেন্ডাল ফ্যারাডে তড়িৎ
চুম্বকীয় চিন্তা সম্পর্কে বলেন, অনেক জটিল অন্ধকার বিষয়ের মাঝে, অর্থাৎ অনেক জটিল এবং অন্ধকার আহ, মানে বিষয়ের মাঝে মাঝে চমকপ্রদ অন্তর্দৃষ্টি ঝলক দেখা যায়, যে যুক্তির চেয়ে প্রকাশের ফল বলেই মনে হয় সেটা। তো কি বললাম, আর এন্ট্যাঙ্গেল মানে কি জটিল, ঠিক আছে, এন্ট্যাঙ্গেল মানে কি বললাম, অর্থাৎ জটিল, ঠিক আছে, এন্ট্যাঙ্গেল মানে জটিল। আর হচ্ছে ওয়ান্ডার্স ইনসাইট, ওয়ান্ডার্স ইনসাইট বলতে কি না বিস্ময়কর অন্তর্দৃষ্টি। আর রিভিলেশন মানে অলৌকিক প্রকাশ, রিভিলেশন মানে অলৌকিক প্রকাশ। মানে কি বলছে, তাহলে এখানে কি বুঝলি এখানটার মধ্যে, যে টিন্ডেল বুঝিয়েছেন বৈজ্ঞানিক চিন্তায় সবসময় যুক্তির পথটা চলে না, মাঝে মাঝে হঠাৎ করে এক অন্তর্জ্ঞান মানুষের মনে উদয় হয়, ঠিক আছে। দেন দেখো কি বলছে, আর নিউ, দেখো, a new law in mathematics is just as much a bit of spontaneous institutions as is a compositions in music of Mozart। অর্থাৎ এখানে কার কথা বলছে, মোৎসার্ট। তো কি বললাম, দেখো, গণিতে এক নতুন সূত্র যেখানে স্বতঃস্ফূর্ত একটা অন্তর্জ্ঞান থেকে আসে, মানে গণিতে কি আসে না, তো ম্যাথমেটিক্স মানে কি গণিতকে বোঝানো হয়, তো এখানে বলছে দেখো না, গণিতের একটা নতুন সূত্র ধরে স্বতঃস্ফূর্ত অন্তর্জ্ঞান থেকে আসে, ঠিক তেমন করেই এখানে মোৎসার্টের একটি সঙ্গীত রচনার কথা বোঝানো হয়েছে। অর্থাৎ বিজ্ঞান যেমন বিশ্লেষণের বিষয়, তেমনি অন্তর্জ্ঞান এবং সৌন্দর্যের বিষয়, গণিতের নতুন সূত্র শিল্পের মতো কিন্তু সৃষ্টি হতে পারে। ইন হিজ ওয়ার্ক, ইন হিজ ওয়ার্ক of science and method, Henry, কি বলছে, Henry Poincaré has a chapter of mathematical invention where he contends that his own mathematical discoveries were more or less artistic intuitions। মানে কি না, সায়েন্স অ্যান্ড মেথড গ্রন্থে হেনরি পয়েনকারের গণিতীয় উদ্ভাবনী একটা অধ্যায় বলেন যে তার নিজের গণিতগত আবিষ্কারগুলো অনেকটাই সুলভ অন্তর্জ্ঞান থেকে এসেছে। মানে বলছে এখানে যে পয়েনকারে ব্যাখ্যা করেন যে অনেক সময় গণিতের জটিল সমাধান যুক্তি নয়, বরং অনুভব থেকে কিন্তু সেটা এসেছে। ইট মে অ্যাপিয়ার সারপ্রাইজিং, he says that sensibility should be introduced in connection with mathematical demonstration। অর্থাৎ তিনি বলেন যে এটি আশ্চর্যজনক মনে হতে পারে যে গণিতীয় প্রমাণে অনুভূতির ভূমিকা থাকতে পারে। অর্থাৎ কি বলছে না, মানে তার ব্যাখ্যা, অর্থাৎ পয়েন্টকারের ব্যাখ্যা, যে গণিতকে অনেকেই কেবল কঠিন যুক্তির বিষয় মনে করে, কিন্তু সেখানে কিন্তু সৌন্দর্যবোধও কিন্তু কাজ করে। দেন কি বলছে দেখো, দেন অর্থাৎ হুইচ ইট উড সিম ক্যান অনলি ইন্টারেস্ট দ্য ইন্টেলেক্ট। অর্থাৎ যেটা ওর সাথেই আর কি বললাম যে এটা একটা আশ্চর্যজনক মনে হতে পারে যে গণিতীয় প্রমাণে অনুভূতিতে ভূমিকা আর কি থাকতে পারে, ঠিক আছে। বাট নট ইফ উই বিয়ার ইন মাইন্ড দ্য ফিলিং অফ ম্যাথমেটিক্যাল বিউটি অফ দ্য হারমোনি অফ নাম্বারস অ্যান্ড ফর্মস অফ, কি বলছে দেখো, ফর্মস অফ না জিওমেট্রিক এলিগেন্স, মানে জিওমেট্রিক এলিগেন্স মানে কি জ্যামিতিক সৌন্দর্য। তো এখানে বলতে চাইছে এটার মানে যে তবে তা বিস্ময়কর নয় যদি আমরা সংখ্যার সঙ্গতি বা জ্যামিতিক সৌন্দর্যের অনুভূতিটাকে মনে রাখতে পারি। অর্থাৎ এখানে বললো যে গণিত শুধু কঠিন হিসেব নয়, সেখানে রয়েছে এক ধরনের সুন্দর ব্যালেন্স বা নান্দনিকতা যা শিল্পের মতোই একটা বেশ মুগ্ধকর। ইট ইজ আ It is a real aesthetic feeling that all true mathematicians recognize। অর্থাৎ এটি একটি প্রকৃত নান্দনিক অনুভূতি যা সবসময় সত্যিকারের গণিতবিদ আর কি স্বীকার করেন আর কি। দেন দ্য মোস্ট, দেখো কি বলছে দেখো নেক্সট, দ্য মোস্ট ইউজফুল কম্বিনেশনস আর প্রিসিয়াসলি দ্য মোস্ট বিউটিফুল। অর্থাৎ এখানে বলছে সবচেয়ে কার্যকর সংযোজনই প্রকৃতপক্ষে সবচেয়ে সুন্দর হতে পারে। তো বুঝলে, অর্থাৎ যা বাস্তবে প্রয়োজনে কাজে লাগে অনেক সময় সেটি সবচেয়ে একটা নান্দনিক বা শিল্পগুণ সম্পন্ন হয়ে ওঠে। তো পুরো ব্যাপারটা কি বললাম একটু বলে দিই। এই অংশে বলা হয়েছে কি যে বড় বড় বৈজ্ঞানিক বা গাণিতিক আবিষ্কার কেবল যুক্তি দিয়ে হয় না, যেটা আমরা আর কি বুঝি তা কিন্তু নয়, বরং অন্তর্জ্ঞান বা শিল্পসুলভ বা অন্তর্দৃষ্টি বা সৃষ্টিশীল চিন্তার মাধ্যমেই এগুলো সব হয়ে থাকে। সত্যিকারী প্রতিভাবান ব্যক্তি নতুন সত্য আবিষ্কারে অত্যন্ত
সংবেদনশীল, তারা অগোছালো তথ্যকে একত্রে গুছিয়ে নতুন উপলব্ধি করে গড়ে তোলেন। ঠিক আছে? অর্থাৎ যে বড় বড় যে গাণিতিক আবিষ্কার কেবল যুক্তি দিয়ে হয় না, বরং সেখানে কিসের প্রয়োজন হয়? অন্তর্জ্ঞান, একটা সুলভ অনুভূতি, একটা সৃষ্টিশীল চিন্তা, এগুলোর মধ্যে দিয়েই কিন্তু সম্ভব। ঠিক আছে? দেখো, when a region of blood facts becomes suddenly lit up, illuminated as it were, to what do we with this enlightenment? এনলাইটমেন্ট বলতে প্রজ্ঞা বা বোধকে বোঝানো হয়। মানে বলছে, যখন অস্পষ্ট তথ্যের কোনো অঞ্চল, মানে প্লেস বা জায়গা হঠাৎই আলোকিত হয়ে ওঠে, তখন আমরা এই প্রজ্ঞার কৃতিত্বকে, মানে কৃতিত্ব কাকে দেব? লিড আপ বা ইলুমিনেটেড মানে কি? প্রজ্বলিত হয়ে ওঠা, আলোকিত হয়ে ওঠা। মানে এই বাক্যের মধ্যে বলতে চাইছে যে যখন অনেক তথ্য হঠাৎই স্পষ্ট হয়ে যায়, তখন সেই উপলব্ধির উৎসটা কি? মানে ঠিক আছে, তার উৎসটা কি বলবো আমরা তাহলে তাকে? ইট ইজ ডিউ not so much to a patient collection of facts as to a suddenly discovery of new meaning in facts that are already well known. এর কারণ ধৈর্য সহকারে তথ্য সংগ্রহের চেয়ে বরং পরিচিত তথ্যের মধ্যে হঠাৎ করে নতুন অর্থের আবিষ্কার। সাডেন ডিসকভারি মানে কি? হঠাৎ একটা আবিষ্কার। আর পেশেন্ট কালেকশন বলতে না বোঝানো হয় ধৈর্য সহকারে সংগ্রহ। বলছে এখানে যে প্রজ্ঞা কেবল ধাপে ধাপে তথ্য জোগাড় করে আসে না, কখনো পরিচিত জিনিসের সাথে নতুন দৃষ্টিভঙ্গি হঠাৎ আবির্ভূত হয়ে যায়। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো কি বলছে। Apples had been falling to the ground a long time before Newton worked out of the law of gravitation. মানে আপেল অনেক আগে মাটিতে পড়ছিল, কিন্তু নিউটন মহাকর্ষের সূত্র আবিষ্কারের বহু আগে থেকেই আর কি পড়ছিল, এটাই বলছে। মানে যেটা সবাই দেখে সেটার গভীরে গিয়ে একটা নতুন অর্থ বা নিয়ম খোঁজার কাজ করে প্রতিভাধর মানুষরাই করে, যেমন নিউটন করেছে। প্রতিভাধর মানুষই এই কাজগুলো করে। দেন the genius discovers a meaning, the meaning which binds the facts which remains distinct and separate for the ordinary understanding. তো প্রতিভাবান ব্যক্তি এমন একটি অর্থ আবিষ্কার করেন যা ওইসব তথ্যের সংযোগ ঘটায়, যেগুলো সাধারণ মানুষের কাছে একটা আলাদা বা বিচ্ছিন্ন বলে মনে হয়। ইট ইজ দ্য হচ্ছে ইনটিউটিভ গ্র্যাবস অফ দ্য ডাইনামিক কি বললাম প্রিন্সিপাল হুইচ এনেবলস ওয়ান টু অর্গানাইজ দ্য ফ্যাক্টস সাকসেসফুলি। মানে এটা হলো গতি বা শক্তির মৌলিক নীতির অন্তর্জ্ঞানমূলক উপলব্ধি, যা কাউকে তথ্যগুলো সঠিকভাবে সাজাতে সক্ষম করে তোলে। বার্গসন হ্যাজ ডিল্ট উইথ দিস প্রবলেম ইন আ সাজেস্টিভ ওয়ে। তো বার্গসন এই সমস্যা ব্যাখ্যা করেছেন ইঙ্গিতপূর্ণ বা বোধগম্য পদ্ধতিতে ব্যাখ্যা করেছেন। It is generally supposed that scientific discovery is reached by conceptual synthesis. So, synthesis, and that is by putting side by side or externally attaching to each other concept arrived at by abstract analysis. তো কি বলছে এর মধ্যে দিয়ে? সাধারণভাবে ধরে নেওয়া হয় যে বৈজ্ঞানিক আবিষ্কার ঘটে সাধারণত সংযোজনের মাধ্যমে, অর্থাৎ বিমূর্ত বিশ্লেষণের মাধ্যমে পাওয়া ধারণাগুলো পাশাপাশি বসানো বা একে অপরের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে। অর্থাৎ সাধারণ ধারণা অনুযায়ী বিজ্ঞান আবিষ্কার হয় যুক্তি বা বিশ্লেষণের দ্বারা, বিভিন্ন ধারণার গঠনের মাধ্যমে। মানে যুক্তি আর বিশ্লেষণের দ্বারা বিভিন্ন ধারণার গঠনের মাধ্যমে। দেন দ্য সাপোর্ট ফর দিস ভিউ অ্যারাইজেস ইন টু ডেজ। তো এই দৃষ্টিভঙ্গির পক্ষে সমর্থন আসে দুটি উপায়ে। ঠিক আছে? তো নেক্সট আমরা আলোচনা করব। তো এটার মধ্যে আমরা কি পড়লাম দেখো। এই অংশে লেখক ব্যাখ্যা করেছেন যে অনেক সময় নতুন কোনো সত্য ধীরে ধীরে নয়, বরং হঠাৎই একটি অন্তর্জ্ঞান বা দৃষ্টিভঙ্গির মাধ্যমে আবিষ্কৃত হয়। যেমন নিউটনের একটা এক্সাম্পল দিয়েছে, আপেল পড়ছিল অনেক আগেই থেকে, কিন্তু নিউটন সেখানে গুরুত্বপূর্ণ একটা সত্য উপলব্ধি করেছিলেন। মানে প্রতিভাবান ব্যক্তি নানা খণ্ড খণ্ড বিষয়কে মানে এক সূত্রে গেঁথে একটা সুন্দর অর্থ তৈরি করতে পারে, যা সাধারণ মানুষ আর কি সেটা বুঝতে পারে না। এই অন্তর্জ্ঞানই প্রকৃত মানুষের আবিষ্কারের আর কি মূল। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো খুব তাড়াহুড়ো করে ভিডিও করছি, যদি কিছু ভুল ত্রুটি হয় তো তোমরা প্লিজ আমাকে মানে মার্জনা করবে। কারণ এই নয় যে মানে খুব প্রিপারেশন আমি নিয়েছি, একদমই হচ্ছে না। তোমরা তোমাদের রিকোয়েস্টে খুব তাড়াহুড়ো করে ভিডিওটা আমি করার চেষ্টা করছি। ভেবেছিলাম একটু ভেবে খুব ভালো করে করব, তো যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? তো চলো শুরু করি বাদবাকি পার্টটা। দেখো, with abstract analysis can hit on the rational insight.
তো অ্যাবস্ট্রাক্ট অ্যানালাইসিস মানে কি বিমূর্ত বিশ্লেষণ, আর হিট অন মানে খুঁজে পাওয়া বা পৌঁছানো, আর রেশনাল ইনসাইট বলতে যুক্তি নির্ভর অন্তর্দৃষ্টি, মানে নির্বিচার বিশ্লেষণের মাধ্যমে যুক্তিসঙ্গত অন্তর্দৃষ্টিতে পৌঁছানো সম্ভব। অর্থাৎ যখন আমরা গভীরভাবে চিন্তা করি বা বিশ্লেষণ করি বিমূর্ত ধারণাগুলোকে নিয়ে, তখন আমরা মাঝে মাঝে এমন অন্তর্দৃষ্টিতে পৌঁছতে পারি যা যুক্তিভিত্তিক এবং মৌলিক সত্যকে প্রকাশ করে। The insight does not arise if we are not familiar with the facts of the case, the contradictions and the half views which intellect throws up. তো ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, অ্যান্ড কন্ট্রাডিকশন মানে দ্বন্দ্ব বা বিরোধ, অ্যান্ড হাফ ভিউজ মানে অসম্পূর্ণ ধারণা, থ্রোস আপ মানে হচ্ছে উপস্থাপন করে। মানে এই অন্তর্দৃষ্টি জন্ম নেয় না যদি আমরা বিষয়ের প্রকৃত তথ্য বা তার বিরোধ আরও যে অসম্পূর্ণ ধারণাগুলো মেধা উপস্থাপন করে সেগুলোর সঙ্গে পরিচিত না থাকি। মানে কি, যুক্তিসঙ্গত অন্তর্দৃষ্টি তখনই আসে যখন আমরা কোনো বিষয়ের বাস্তব দিকগুলো, দ্বন্দ্ব বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভালোভাবে জানি। শুধুমাত্র চিন্তা করলেই অন্তর্দৃষ্টি আসে না, জানাটাও কিন্তু জরুরি। দেন the successful practice of intuition requires previous study and assimilations of a multitude of facts and laws. তো সাকসেসফুল প্র্যাকটিস মানে একটা সফল প্রয়োগ, আর ইনটিউশনস মানে তো আমরা করছি অনেকবার অন্তর্দৃষ্টি, অ্যাসিমিলেশন মানে অ্যাসিমিলেশন বলতে আত্মস্থ করা, মাল্টিটিউড অফ ফ্যাক্টস মানে হচ্ছে অসংখ্য তথ্য, তো লস মানে নিয়ম নীতি। তো কি বলছে যে কেউ যদি সফলভাবে অন্তর্দৃষ্টি ব্যবহার করতে চায় তাহলে তাকে আগে থেকে অনেক তথ্য বা নিয়ম শিখে নিতে হয়, যেগুলোর মধ্যে সম্পর্কটা তাকে বুঝেও নিতে হয় পুরো ব্যাপারটা। Next, we may take it that great intuitions arise out of a matrix of rationality. তো এই ম্যাট্রিক্স মানে ভিত্তি বা কাঠামো, আর রেশনালিটি মানে যুক্তিবাদ। মানে কি, যে আমরা ধরে নিতে পারি যে মহৎ অন্তর্দৃষ্টিগুলো যুক্তিভিত্তিক কাঠামো থেকেই কি করে জন্ম নেয়। সেকেন্ডলি, অর্থাৎ দ্বিতীয়ত, when the discovery is made, we find that it has room for the partial concept which preceded the discovery, if only they submit to a little readjustment and reinterpretation. তো সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, যখন আবিষ্কার ঘটে তখন দেখা যায় যে আবিষ্কারের আগে থাকা আংশিক যে ধারণাগুলো এবং তার মধ্যে জায়গা পায় যদি সেগুলো একটু পুনর্বিন্যাস বা নতুন ব্যাখ্যার মাধ্যমে সেগুলোকে সামঞ্জস্য করা যায়। তো এই জাজমেন্ট মানে কি পুনরায় সামঞ্জস্য করা, আর রিইন্টারপ্রিটেশন মানে কি নতুনভাবে ব্যাখ্যা করা, অ্যান্ড প্রিসিডেন্ট বলতে অ্যাকচুয়ালি পূর্বে ছিল, অ্যান্ড পার্সিয়াল কনসেপ্ট বলতে আংশিক ধারণা। অর্থাৎ বলছে যে নতুন আবিষ্কারের সময় অনেক অনেক পুরনো অসম্পূর্ণ বা ছোট ছোট ধারণাগুলো অন্তর্ভুক্ত করা যায় যদি একটু ভিন্নভাবে তাদের ব্যাখ্যা বা সংগঠন করা যায়। দেন দেখো, the readjustment is so easy that when the insight is attained, it escapes notice and we imagine that the process of discovery is only rational synthesis. অর্থাৎ বলছে এসকেপ নোটিস বলতে আমরা কি বুঝবো? এসকেপ নোটিস বলতে বুঝবো চোখে পড়ে না, অ্যান্ড রেশনাল সিনথেসিস বলতে যুক্তি নির্ভর সমন্বয়। মানে কি, যে এই পুনরায় সামঞ্জস্য অর্থাৎ রিডজাস্টমেন্ট, পুনরায় যে সামঞ্জস্য করাটা এতটাই সহজ যে যখন অন্তর্দৃষ্টি আসে, যখন কি আসে ইনসাইট, যখন অন্তর্দৃষ্টি আসে তখন আমরা বুঝতেই পারি না এবং মনে করি যে আবিষ্কারের পুরো প্রক্রিয়াটা কেবলমাত্র কি পুরো প্রক্রিয়াটাই কেবলমাত্র যুক্তিসঙ্গত একটা সমন্বয়। মানে অন্তর্দৃষ্টির আসার মুহূর্তটা এত স্বাভাবিক মনে হয় যে মানুষ ভাবে পুরোটা যেন তার যৌক্তিক চিন্তার ফল, আদতে কিন্তু এটা হঠাৎ অন্তর্দৃষ্টির একটা ফল। থার্ডলি, তৃতীয়ত, for purposes of communications, the insight has to be set forth as rational synthesis. তো তৃতীয়ত, অন্যকে বোঝানোর জন্য এই অন্তর্দৃষ্টিকে যুক্তিসঙ্গত উপস্থাপনার আকারেই কিন্তু প্রকাশ করতে হয়। নেক্সট দেখো, it is logical reason that consolidates the positions and renders it easy for others to follow the intuitions of minds of more than average sensitiveness. মানে কি বলছে, যে এখানে যে এই যে ওয়ার্ডটা বললাম কনসলিডেটস মানে হচ্ছে দৃঢ় করে, ঠিক আছে, দৃঢ়,
অ্যান্ড রেন্ডার্স বলতে কি না, অ্যাকচুয়ালি এটাকে তৈরি হয় বা করে তোলে, ঠিক আছে। তো মানেটা কি বোঝাচ্ছে দেখো, যে এটা বলছে এটা তোমার ইট ইজ লজিক্যালি রিজন, অর্থাৎ এটা যুক্তি নির্ভর ব্যাখ্যা, এটা একটা যুক্তি নির্ভর যে একটা ব্যাখ্যা বা ধারণাকে কি করে, মজবুত করে, দৃঢ় করে এবং সাধারণের তুলনায় সেটা অনেকটা বেশি কি হয়, সেন্সিটিভনেস, অর্থাৎ তুলনায় সংবেদনশীল মনের অন্তর্দৃষ্টিগুলিকে অন্যদের বোঝা আরো সহজ করে তোলে। কি বললাম আমি, যে অত্যন্ত সংবেদনশীল মনের যে গভীর উপলব্ধি বা অন্তর্দৃষ্টি, সেটা যুক্তি বা ব্যাখ্যার মাধ্যমে সাধারণ মানুষের বোঝার মতো করে উপস্থাপন করতে হয়, অর্থাৎ সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেইভাবে। নলেজ when acquired must be thrown into logical form and we are obliged to adopt the language language of logic, ল্যাঙ্গুয়েজ অফ কি, লজিক। কি বলছে দেখো কথাটা, সরি আরেকবার এটা বলছি, দাঁড়াও। নলেজ কি বলছে দেখো, না নলেজ when acquired must be thrown into logical form and we are obliged to adopt that language of logic, since only logic has a communicable language। মানে কি না, জ্ঞান অর্জনের পর তাকে অবশ্যই যুক্তি নির্ভর রূপে প্রকাশ করতে হয়। আর আমরা বাধ্য হই, আমরা অবলাইজড হই, আমরা বাধ্য হই, কি বাধ্য হই, যে যুক্তির ভাষা ব্যবহার করতে, কারণ কেবল যুক্তিরই এমন ভাষা আছে যা যোগাযোগযোগ্য, যেটা কমিউনিকেবল ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেবল ল্যাঙ্গুয়েজ মানে কি, যোগাযোগের একটা মাধ্যম বা যোগাযোগের একটা যে ভাষা। মানে বলছে কেউ যদি জ্ঞান অর্জন করে তাহলে কি হবে না, সেটিকে অন্যদের বোঝাতে হলে তাকে এমনভাবে প্রকাশ করতে হয় যাতে যুক্তিসঙ্গত বা ব্যাখ্যাযোগ্য সেটা হয়। দেন দেখো, when the formal logical presentation is set forth, a confusion arises between discovery and proof, মানে proof, and as proof takes the form of conceptual synthesis, discovery is supposed to be of the same kind। মানে যখন, মানে যখন যুক্তি নির্ভর আনুষ্ঠানিক উপস্থাপন করা হয়, মানে আনুষ্ঠানিক আর কি তোমার উপস্থাপন করা হয়, তখন আবিষ্কার আর প্রমাণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়, একটা কি তৈরি হয়, একটা বিভ্রান্তি তৈরি হয়। তো যার পরিপ্রেক্ষিতে কি হয় না, যেহেতু প্রমাণ ধারণার সমন্বয়ের রূপ নেয়, তাই অনেকেই ধরে নেয় যে আবিষ্কার হচ্ছে একই ধরনের, ঠিক আছে, সেম কাইন্ড। মানে যখন কোনো আবিষ্কারকে প্রমাণ করতে গিয়ে, মানে যখন কোনো আবিষ্কারকে প্রমাণ করতে গিয়ে যুক্তির ভাষায় ব্যাখ্যা করা হয়, তখন মানুষ ভেবে বসে আবিষ্কারটি শুধু যুক্তি দিয়েই এসেছে, অথচ তার পেছনে যে একটা অন্তর্দৃষ্টি, একটা হঠাৎ যে উপলব্ধি রয়েছে, সেইটা কিন্তু, মানে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই ব্যাপারটা একটু কি বলছি দেখো, এই পুরো ব্যাপারটার মধ্যে যেটা বলছে যে একটা সৃজনশীল অন্তর্দৃষ্টি অনেক সময় গভীর যুক্তি বা পূর্বজ্ঞান থেকে জন্ম নেয়। যদি নতুন আবিষ্কারের পেছনে আছে আর কি হঠাৎ বোধ বা অন্তর্দৃষ্টি, তা ব্যাখ্যা করতে হলে যুক্তিসঙ্গত রূপে প্রকাশ করতে হয়। এতে অনেক সময় মানুষ আবিষ্কার আর হচ্ছে প্রমাণের মধ্যে গুলিয়ে ফেলে। লেখক বোঝাতে চান আবিষ্কার কেবল যুক্তির বিষয় নয়, এটা অনেকাংশে অনুভব আর শিল্পসত্তার একটা প্রকাশ, ঠিক আছে। তো ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখছি, দাঁড়াও, দেখো কি বলছে না, এই পর্যন্ত আগের পেজে বললাম, তো এখান থেকে শুরু করছি দেখো। The art of discovery is confused with the logic of proof and an artificial simplification of the deeper movements of thought result। আর্ট অফ ডিসকভারি বলতে কি বোঝাচ্ছে, আবিষ্কারের কৌশল, অ্যান্ড লজিক অফ প্রুফ বলতে প্রমাণের যুক্তি, আর্টিফিশিয়াল সিম্পলিফিকেশন মানে কৃত্রিম একটা সরলীকরণ, ডিপার মুভমেন্টস অফ থট মানে চিন্তার গভীর প্রবাহ। মানে বলছে আবিষ্কারের কৌশলকে প্রমাণের যুক্তির সঙ্গে গুলিয়ে ফেলা হয় এবং চিন্তার গভীর প্রবাহের এক কৃত্রিম সরলীকরণ ঘটে, অর্থাৎ মানে আমরা আবিষ্কারের প্রক্রিয়াকে প্রমাণের যুক্তিসঙ্গত কাঠামোর সঙ্গে মিলিয়ে ফেলি, ফলে চিন্তার প্রকৃত গভীরতা কিন্তু হারিয়ে যায়। উই ফরগেট দ্যাট উই ইনভেন্ট বাই ইনটিউশনস দো উই প্রুভ বাই লজিক। আমরা ভুলে যাই আমরা অন্তর্দৃষ্টির মাধ্যমে উদ্ভাবন করি, কিন্তু যদিও প্রমাণ করি কিসের মধ্যে দিয়ে, যুক্তির মধ্যে দিয়ে।
দ্য আর্ট অফ এক্সপ্লেনেশনস ইজ অ্যান অ্যাডভেঞ্চার্স অফ দ্য মাইন্ড। ব্যাখ্যার কৌশল হচ্ছে মনের একটা রোমাঞ্চকর অভিযান। ব্যাখ্যা মানে শুধু তথ্য দেওয়া নয়, বরং চিন্তাভাবনার একটা সৃজনশীল যাত্রা। When the intuition arises, thought gives it a form and makes it possible for it to be communicated to others. মানে যখন অন্তর্দৃষ্টি জাগে তখন চিন্তা তাকে একটা রূপ দেয় এবং অন্যদের কাছে প্রকাশযোগ্য করে তোলে। কমিউনিকেটেড কমিউনিকেটেড মানে কি? প্রচার বা প্রকাশ করা। অ্যান্ড ইনটিউশনস অ্যারাইজেস বলতে অন্তর্দৃষ্টি জাগে, অর্থাৎ বললো কি যে অন্তর্দৃষ্টির মাধ্যমে যা আসে, চিন্তার মাধ্যমে তা রূপ পায়, মানুষ তা অন্যের সঙ্গে কি করে সেটাকে ভাগ করে নেয়। If the process of discovery were mere synthesis, any mechanical manipulator of prior partial concept would have reached the insight, and it would not have required a genius to arrive at it. Mere synthesis. Mere synthesis মানে হচ্ছে কেবল সংযোজন। মেকানিক্যাল ম্যানিপুলেটর মানে যান্ত্রিকভাবে পরিচালনাকারী। প্রিয়র পার্সিয়াল কনসেপ্ট মানে হচ্ছে পূর্ববর্তী আংশিক ধারণা। অ্যান্ড ইনসাইট মানে তো জানো, অন্তর্দৃষ্টি। অর্থাৎ যদি আবিষ্কারের প্রক্রিয়াটি কেবল সংযোজন হতো, তবে পূর্ববর্তী আগের ধারণাগুলো, আংশিক ধারণাগুলোকে যান্ত্রিকভাবে পরিচালনাকারী যে কোনো ব্যক্তি অন্তর্দৃষ্টিতে পৌঁছতে পারত। এর জন্য কোনো একজন প্রতিভাবান ব্যক্তির প্রয়োজন হতো না, কোনো জিনিয়াসের প্রয়োজন হতো না এখানে। মানে কেবল আগের ধারণাগুলোকে জুড়ে দিলে অন্তর্দৃষ্টি আসে না, এর জন্য কি চাই? সৃজনশীল প্রতিভা প্রয়োজন। বাই অ্যান এক্সটার্নাল intellectual synthesis, we may reach a wider reading of facts, a more comprehensive law, a more complete notations. But the creative idea is not seized by the studious pursuits of intellectual. মানে বাইরের বুদ্ধিবৃত্তিক সংযোজনের মাধ্যমে আমরা হয়তো তথ্যের বিস্তৃত পাঠ, একটি ব্যাপক নিয়ম বা একটা পরিপূর্ণ সংকেত রূপে উপস্থাপনে পৌঁছতে পারি, কিন্তু সৃজনশীল ধারণা কেবল অধ্যয়নমূলক প্রচেষ্টার মাধ্যমে আয়ত্ত করা যায় না। অর্থাৎ এর মধ্যে দিয়ে বলতে চাইছে, যতই আমরা তথ্য নিয়ম সংকলন করি না কেন, আসলে সৃজনশীল চিন্তা কেবলমাত্র অধ্যয়ন দিয়ে কিন্তু হয় না। The creative insight is not the final link in a chain of reasoning. If it were that, it would not strike us as inspired in its origin. অর্থাৎ সৃজনশীল অন্তর্দৃষ্টি যুক্তির দ্বারা চূড়ান্ত ধাপ নয়। যদি তা হতো তবে তা আমাদের কাছে কি হতো না? ইন্সপায়ার্ড, প্রেরণা সম্পন্ন বলে মনে হতো না। অর্থাৎ এখানে বলতে চাইছে, সত্যিকারের অন্তর্দৃষ্টি যুক্তির ফল নয়, বরং এটা আকস্মিক বা একটা অনুপ্রেরণাদায়ক। It is the spark of genius that lights the fire and makes it burn. এটি প্রতিভার একটা স্ফুলিঙ্গ যা আগুন জ্বালায় তা আলোকিত করে, প্রজ্বলিত করে। অর্থাৎ এই লাইনটি প্রতিভার তাৎক্ষণিক উদ্ভাসকে বোঝায়, যা একবার জ্বলে উঠলে চিন্তার আগুনটাকে প্রজ্বলিত করে। Then intellect supplies the necessary tools. কি করে? বুদ্ধিমত্তা প্রয়োজনীয় সরঞ্জামকে সরবরাহ করে। They are quite valuable. সেগুলো যথেষ্ট মূল্যবান, বাট দে আর নট নলেজ, কিন্তু সেগুলো নিজে জ্ঞান নয়। অর্থাৎ যুক্তি বুদ্ধি আমাদের বিভিন্ন উপকরণ দেয়, তবে সত্যিকারের জ্ঞান আসে কিন্তু অন্তর্দৃষ্টি থেকে। অ্যান্ড ইনটিউশন ইজ নট আ কনস্ট্রাকশন। অর্থাৎ কনস্ট্রাকশন মানে কি? নির্মাণ। তো একটি অন্তর্দৃষ্টি কোনো নির্মাণ নয়। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন এক্সটার্নাল সিনথেসিস, মানে বাইরের সংযোজন, সিনথেসিস অ্যান্ড ইনার ডেভেলপমেন্ট, বাইরের সংযোজন আর অন্তর্গত বিকাশের মধ্যে, বিটুইন দ্য র মেটেরিয়াল অ্যান্ড দ্য ফিনিশড প্রোডাক্ট, কাঁচামাল ও প্রস্তুত মানে একদম তৈরি করা বস্তুর মধ্যে কি বলছে? বিটুইন হোয়াট ইজ গিভেন অ্যান্ড হোয়াট সুপারভেনাস, মানে প্রাপ্ত আর যার পরবর্তীতে ঘটে তার মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ এই লাইনটার মধ্যে কি বললো? যে অন্তর্দৃষ্টি হঠাৎ জাগে এবং তা কোনো পরিকল্পিত গঠন নয়, এটি অন্তরের অভ্যন্তরীণ বিকাশের ফল। তো এর মধ্যে দিয়ে আমরা কি পেলাম? কি বলছে তারপরে দেখো, when the insight occurs to the discoverer's mind, অর্থাৎ যখন আবিষ্কারের মনে অন্তর্দৃষ্টি উদিত হয়, তো it is found to contain in living unity the
তখন তা জীবন্ত ঐক্যকে ধারণ করে। অর্থাৎ তবে বোঝাচ্ছে যে অন্তর্দৃষ্টি পূর্বের ধারণা বা চিন্তার একটা ঐক্য ঘটায়। তো পরের মেয়েতে দেখবো আমরা। তো এই পর্যন্তই থাকুক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই কটা পেজ করলাম তাতেই অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে আরো দুটো পার্টে তোমাদের দিতে হবে। খুবই পরীক্ষা, আমি জানি তোমাদের রুটিন পেয়ে গেছো, কিন্তু আমারও সময় হচ্ছে না, তবু চেষ্টা করছি। তোমরা তো সেই পরীক্ষার আগে 2-3 দিনই দেখো ভিডিও, যেটা আমি নোটিস করেছি। তো ঠিক আছে, আমি চেষ্টা করছি 1-2 দিনের মধ্যেই বাদ বাকিটা দিয়ে দেবো। তো মোটামুটি একটা কনসেপ্ট তো হয়েছে এখানে, যে অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে, একটা যে যুক্তির থেকে বেশি অন্তর্দৃষ্টি বেশি এখানে ইম্পর্টেন্ট। তো লাস্টে আমি যখন একদম লাস্টের পার্টটা যখন করবো তখন একটা সামারি মতন করে বলে দেবো, ঠিক আছে? তো সকালে খুব ভালো থেকো, টাটা।